ড্রামার শুরুতে আমরা এখানে ব্লাইন্ড ডেট দেখতে পাই। এমন একটা ব্লাইন্ড ডেট যা এখানে মিস্টার শ্যাংয়ের আম্মু ফিক্স করেছিলেন মিনের সাথে। শ্যাং যেমনই সেখানে আসে, সে ভাবতে শুরু করে যে শেষ পর্যন্ত এই মেয়েটা ক্যাফের ভেতরে বসে সানগ্লাস কেন পরে রয়েছে। এতক্ষণে এখানে দুজনে দুজনের পরিচয় দেওয়া শুরু করে। আর মিনের কথা অনুযায়ী এখানে মিসেস হি অর্থাৎ শ্যাংয়ের আম্মু শুধু আর শুধু এখানে তাকে তার বয়স বলে রেখেছিলেন। মনে মনে শ্যাং ভাবে যে সঠিক বলেছ, বয়স ছাড়া আম্মু কিছু বলতেও পারবেন না, কারণ আমরা আমাদের পরিচয় সবসময় গোপন রাখি, যাতে মানুষ এখানে আমাদের সম্পদের সুযোগ না নিতে পারে, আর আমাদের এখানে মানুষের আসল চরিত্র দিয়ে চেনা যায়। যার পরে এখানে শ্যাং তাকে নিজের চাকরির ব্যাপারে বলছিল যে সে একটা সাধারণ বেতনভুক্ত কর্মচারী, যার মাসিক বেতন এখানে 5 থেকে 6,000 ইউয়ান। মনে মনে এখানে মিনও ভাবে যে ঠিক আছে, পার্ট টাইম চাকরি থেকে তো আমিও এত টাকা উপার্জন করে নিই, সুতরাং সমস্যা কিছু হওয়া উচিত নয়। অন্যদিকে শ্যাংয়ের মনে হচ্ছিল যে দেখো, এই মেয়েটা এখনই রিজেক্ট করে দেবে, কিন্তু বন্ধুরা এখানে এত কম উপার্জন আর বন্ধুই বা কে করতে পারে। যার পরে এখানে সে তাকে বলতে শুরু করে যে দেখো রইল বাকি এখানে জমানো টাকার কথা, তো আমি জমানো টাকা অনেক আগে করে রেখেছিলাম নিজের বিশেষ গাড়ি কেনার জন্য। এখন সেই সমস্ত জমানো টাকা আমি ব্যবহার করে ফেলেছি নিজেরই গাড়ি কেনার জন্য। রইল বাকি এখানে আমার ব্যক্তিগত অভ্যাসের কথা, তো আমার ধূমপান করার খুব একটা নোংরা অভ্যাস আছে। এমন মনে করো যে যেন আমি একটা প্যাকেট তো একদিনেই শেষ করে ফেলি। আর রইল বাকি এখানে মদ্যপানের কথা, তো যতক্ষণ এখানে পুরো বোতল শেষ না হয়ে যায় ততক্ষণ আমার মদ্যপান করা খুব পছন্দ। কিন্তু হ্যাঁ, ভালো দিক এটা যে এখানে আমি জুয়া খেলি না, আর না আমি তাস খেলি। কিন্তু যখন আমি বাড়ি আসবো তখন মাতাল হয়ে আসবো, আর আমি এটা পছন্দ করব যে তখন এখানে আমার স্ত্রী আমার খেয়াল রাখুক। আমার স্ত্রী আমার এখানে ভদ্র চাই আর বোঝদারও। এই সব কিছু এখানে শ্যাং ইচ্ছে করে বলছিল যাতে মিন এখানে এখনই তাকে রিজেক্ট করে দেয়, কারণ এই সমস্ত জিনিস খুব আপত্তিকর। আর আজকালকার কোনো মেয়ে হবে যে এখানে একজন মদ্যপ মানুষের সাথে বিয়ে করবে, কিন্তু এখানে মিনের মুখে কোনো রাগের বা আপত্তিকর অভিব্যক্তি দেখাই যায় না। অন্যদিকে এখানে সে নিজেকে পরিচয় করাতে শুরু করে। সে জানায় যে সে সাধারণ পার্ট টাইম চাকরি করে আর একা থাকে, কারণ এখানে তার আম্মু তাকে ছেড়ে চলে গিয়েছেন অ্যান্ড তার বাবা এখানে পুনর্বিয়ে করে নিয়েছেন। রইল বাকি এখানে জমানো টাকা আর আমানতের কথা, তো তার আম্মু তার জন্য ছেড়ে গিয়েছিলেন, যার সুদ এখানে মাসিক সে পায়, আর তা যে এত সুদ তা এখানে তার ব্যক্তিগত খরচের জন্য যথেষ্ট হয়। শ্যাং বলতে শুরু করে যে দেখো, তোমাকে এখানে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই, কারণ যদি এমন হয় আমিও এখানে তোমার সাথে মিথ্যা বলছি আর তুমিও এখানে আমার সাথে মিথ্যা বলছো। তো মিন বলে যে তুমি মিথ্যা বলতে পারো না, কারণ এখানে তুমি মিসেস হির ছেলে। এটা শুনে শ্যাং ভাবছিল যে মনে হয় এখানে হয়তো একে জানা আছে যে আমরা মিথ্যাও বলি না, কিন্তু কোনো ব্যাপার না, মনে হয় এখন আমাকে এর সাথে সামনাসামনি কথা বলতে হবে। অ্যান্ড সে এখানে মিনের সাথে পরিষ্কারভাবে বলতে শুরু করে যে দেখো, সততার সাথে বলি তো আমি এই বিয়ে করতে একদম চাই না। আসলে আমি এখানে ব্লাইন্ড ডেটে সেজন্য এসেছি কারণ আমি আমার আম্মুকে মানা করতে পারছিলাম না, আর তিনি ইচ্ছে করে আমাকে 10 মিনিট আগে জানালেন যাতে শেষ মুহূর্তে এখানে আমি আসতে পারি। এই কথা শুনে এখানে মিন নার্ভাস হয়, কিন্তু সে বড়ই নম্রভাবে আর ইতিবাচকভাবে তাকে উত্তর দেয় যে কোনো ব্যাপার না, আমি এখানে গিয়ে মিসেস হিকে সবকিছু বুঝিয়ে বলবো। ওদিকে তিনি আমাকে এখানে পরামর্শ দিলেন, সেজন্য আমি ব্লাইন্ড ডেটে এলাম, কিন্তু যদি আমার জানা থাকতো যে তুমি আগ্রহী নও তাহলে আমি যাই হোক বাদ দাও, আমি গিয়ে বাড়িতে এখানে তাকে বুঝিয়ে বলবো আর আমি নিশ্চিত করব যাতে তুমি এখানে কোনো সমস্যায় না পড়ো। শ্যাং বলে যে বোঝার জন্য ধন্যবাদ, আমি তোমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিই। মিন তাকে মানা করে দেয়। এটা বলতে বলতে যে সাহায্য করার দরকার নেই, রাস্তা আমার খুব ভালো করে জানা আছে, আমি নিজে চলে যাব। অ্যান্ড যখন সে এখানে কর্মর্দন করা টেবিল থেকে দাঁড়ায় নিজের লাঠির সাথে, তখন এখানে শ্যাং জানতে পারে যে সে আসলে অন্ধ। অ্যান্ড এখানে সে তাকে বিদায় বলে তারপর চলে যায়। অ্যান্ড এটা প্রথমবার ছিল না যেখানে মিন শ্যাংয়ের সাথে দেখা করেছিল। মিন চলে যায় এখানে আম্মুর সমাধিস্থলে তাদের সাথে কথা বলার জন্য, আর সে তাকে বলছিল যে 15 বছর পর সে এখানে শ্যাংয়ের সাথে দেখা করেছে। তার মনে হয়েছিল না যে সে শুধু তার কণ্ঠস্বর দিয়েই তাকে চিনে যাবে, কিন্তু যেমনই শ্যাং এলো সে কথা বলা শুরু করলো, সে তাকে চিনে নিল। সাথে সাথে এখানে সে তাকে মিথ্যা বলতে গিয়ে ধরে ফেলেছিল, যখন এখানে শ্যাং বলেছিল যে সে ভারী ধূমপায়ী, দিনের একটা প্যাকেট শেষ করে ফেলে। কিন্তু এখানে যদিও তার চোখ না থাকুক, তার বাকি ইন্দ্রিয়গুলো বেশি কাজ করে, যেখানে তার কোনো গোপন আর ধোঁয়াটে গন্ধ আসছিল না, যার মানে এখানে খুব হৃষ্টপুষ্ট আছে আর ভালোভাবে নিজের জীবন কাটাচ্ছে। আর এই জিনিসটা নিয়েই এখানে মিন খুশি। অ্যান্ড আমরা এখানে দেখি শ্যাংকে, যে বাড়িতে এসে নিজের আম্মুর সাথে বলে যে আপনি আমাকে এখানে কি বাচ্চা ভেবে রেখেছেন? আপনি কি আমাকে এখানে এত অপরিণত ভাবেন যে আপনি আমাকে এখানে ওই মেয়ের পরিস্থিতির ব্যাপারে কিছু বললেনই না? যদি বলতে তাহলে আমি তার উপহাস কিছুটা তো করতাম না, আমি নিশ্চিত করতাম যে আমি তার সাথে নম্রভাবে কথা বলি। আন্টি এখানে বলতে শুরু করেন যে দেখো, তুমি ভদ্র হলেও না জানি এখানে তুমি এখন কি করেছো, এমনিতেও এত তাড়াতাড়ি কার ডেট শেষ হতে পারে। এখানে শ্যাং বলছিল যে আপনারও জানা আছে আর আমারও, আমার এই সমস্ত জিনিসে কোনো আগ্রহ নেই, তাহলে আপনি কেন শেষ পর্যন্ত আমাকে জোর জবরদস্তি এখানে ব্লাইন্ড ডেটে পাঠানো করেন? আন্টি বলতে শুরু করেন যখন বুড়ো হয়ে যাবে না তখন একটাও মেয়ে পেছনে আসবে না। আর রইল বাকি এখানে মিনের কথা, তো সে খুব একটা মিষ্টি মেয়ে, খুব নম্রভাষী আর মনের খুব পরিষ্কার। আর এরকম পরিস্থিতিতে তার অন্ধত্ব এখানে ছোটবেলায় ছিল না। অনেক বছর আগে এখানে তার কোনো অসুস্থতার কারণে ধীরে ধীরে তার চোখের জ্যোতি চলে যেতে লাগলো।
আমার তো এখানে ওই বেচারি মেয়ের ওপর খুব মায়া হয়, তার জন্য খুব খারাপ লাগে, কারণ সে নিজের এই যৌবনের বয়সে কত কিছু সহ্য করছে। তখনই এখানে একটা জিনিস শ্যাংও অনুভব করে যে প্রচুর মানুষ এই দুনিয়ায় আছে যাদের তো এখানে চোখের দরকারই নেই। আন্টি বলতে লাগলেন যে সঠিক কথা, এখন এখানে যার কাছে যে জিনিস থাকে না তখন গিয়ে তাদের এখানে সেই জিনিসগুলোর মূল্য বুঝতে আসে। নয়তো কি জিনিস সবার জন্য একদম সাধারণ জিনিস, কিন্তু তাদের জিজ্ঞেস করো যাদের কাছে থাকে না। তো সে নিজের আম্মুকে বলে যে ব্যাস ব্যাস অনেক হয়েছে আবেগঘন নাটক, আমি এখন কোনো কথায় আসতে পারছি না, আর না এখানে দ্বিতীয় ব্লাইন্ড ডেটে যেতে পারছি। আন্টি বলেন যে আমি ব্লাইন্ড ডেটে তোমাকে যাওয়ার জন্য কিছুটা তো বলছি না, তুমি আমার সাথে এখানে যোগা ক্লাসে চলো। আর শ্যাং বুঝে যায় যে নিশ্চয়ই সেখানে মিন আসে তাদের সাথে যোগা ক্লাস করার জন্য, এই কারণে এখানে সে তাকে সাথে চলার জন্য বলছে। শ্যাং বলে কোনো ব্যাপার না, আমি আসবো না। আন্টি বলেন যে অন্তত তুমি আমাকে পিক বা ড্রপ তো করতে পারো না। সে বলে যে কেন কি বাড়িতে এখানে চালকদের অভাব হয়ে গিয়েছে? আমি সব বুঝে যাচ্ছি যে আপনি শেষ পর্যন্ত কিভাবে আমার সেটিং লাগানোর চেষ্টা করছেন। আর বাই বলে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে এখানে সে চলে যায় নিজের যোগা ক্লাসে, যেখানে আমরা দেখি সুজিকে। অ্যান্ড সুজি এখানে তার নাম করা বেস্ট ফ্রেন্ড হয়। সুজি তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে তাপমাত্রা এত কমে গিয়েছে বাইরে, আর তুমি সাধারণ কাপড় পরে গিয়েছিলে। মিন জানায় যে মাফ করা, আমার জানা ছিল না যে এখানে তাপমাত্রা হঠাৎ করে কমে যাবে, কিন্তু যাই হোক আমি এখানে নিরাপদে গিয়েছিলাম। কিন্তু বন্ধুরা এখানে সুজি আর তার মিসেস হির ছেলের সাথে ব্লাইন্ড ডেটের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। অ্যান্ড তখন এখানে সে তাকে জানায় যে হ্যাঁ আজই তো ওই ব্লাইন্ড ডেট ছিল। সুজি বলে যে আজ আর তুমি এত সাধারণ কাপড় পরে গিয়েছিলে, অন্তত এখানে ভালো সেজে তো যেতে। কিন্তু যাই হোক এই সাধারণ কাপড়ে তুমি এখানে খুব সুন্দর নজর আসছো। মিন এখানে শান্তভাবে বলে দিল তার প্রশংসা করার জন্য, অ্যান্ড জানায় যে ওটা কোনো ব্লাইন্ড ডেটের মতো ছিলই না। সেখানে শ্যাং এলো, তারা এখানে একটা নিজের পরিচয় দিল, আর তারপর তাকে পরিষ্কার বলে দিল যে সে বিয়েতে আগ্রহী নয়। তো আমিও এখানে পিছু ছেড়ে দিলাম যে যেতে দিই, অন্তত এখানে কাউকে নিজের ইচ্ছা শেষ করতে দিই। শুনতেই এখানে তো সুজির রাগ এসে যায় যে কি সে তোমাকে রিজেক্ট করলো। যাই হোক দেখবে সে কতটা অনুশোচনা করতে চলেছে আগে গিয়ে। অন্যদিকে এখানে চলে আসে শ্যাং নিজের ভাগ্নির সাথে, যেখানে তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছিল আন্টির অপেক্ষা করতে করতে। তেমনই সেখানে আন্টি চলে আসে, যেখানে সে নিজের নাতনির সাথে দেখা করে আর খুব খুশি হয়। শ্যাং বলতে শুরু করে যে দেখুন আমি প্রতিবার আপনার কথা শুনবো না, ওটা তো আপনি কাল এখানে জোরাজুরি করলেন, সেজন্য আমি এখানে আজ আপনাকে নিয়ে আসার জন্য এসেছি। আন্টি বলেন যে আমি তোমার মা, তোমাকে এখানে আমার সমস্ত কথা শুনতে হবে। অন্যদিকে এখানে তাদের নাতনি জানাতে শুরু করে যে তাদের এখানে ঠাকুমার সাথে যোগা ক্লাসে যাওয়া কতটা পছন্দ, কারণ সেখানে একটা সুন্দর দিদি আছে যে কিনা এখানে তার সাথে বড় মিষ্টি মিষ্টি কথা বলে। এটা শুনতেই এখানে সে শ্যাংয়ের সাথে বলতে শুরু করে যে দেখলে একটা বাচ্চার পর্যন্ত বোধ আছে একটা ভালো মানুষের, কিন্তু তোমার তো নেই। সে বলতে শুরু করে যে মা বর্তমানে আমরা এখানে চলি, নাকি আপনি পুরো দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই আমাকে লেকচার দিতে থাকবেন। যার পর তারা সেখান থেকে গিয়ে ক্লাসে পৌঁছে যায়। কিন্তু যেমনই এখানে তারা সেখানে যায় তেমনই তারা জানতে পারে যে আসলে তো সেখানে মিন নেই। আন্টি বলেন যে এমন কিভাবে, কিন্তু তুমি একই শহরে এসেছো। তখন রিসেপশনিস্ট তাদের জানায় যে দেখুন ম্যাডাম মিন এখানে আসেননি, কারণ আজ ওনার এখানে ছুটির দিন, এই কারণে। এটা শুনতেই এখানে আন্টি বলতে শুরু করেন যে মনে হয় এখানে তোমার নসিবে আমি লিখে রাখিনি। শ্যাং বলে যে তখনই তো আমি বলছি যে ইউনিভার্সাল সাইন আছে, যেখানে আমাকে এই জীবনে কারো সাথেই বিয়ে করার দরকার নেই। আন্টি বলেন যে বলে নাও, মনে হয় আমার এখানে আরেকটা নাতি নাতনির সুখ পাওয়ার নেই, মনে হয় এখানে তোমার স্ত্রী আসবে না, আর এভাবে আমার চুল সাদা হতে হতে যাবে। আর আন্টি এখানে আবেগঘন নাটক করা শুরু করে দেন। শ্যাং বলে যে করে নিন, যত অভিনয় করতে হয় করে নিন, কিন্তু আমি এখানে আপনার জালে ফাঁসতেই পারবো না। আন্টি বলেন যে চলে যাও এখান থেকে, এখন আমি তোমার মুখ আর 2-3 সেকেন্ডের জন্য দেখে নিই না তো, তাহলে তোমাকে সত্যি সত্যি শাস্তি দিয়ে দেব। তবে এখানে সে প্রবেশদ্বারে প্রচুর মিনের ছবি লক্ষ্য করে, আর সে অনুভব করে যে সে হাসতে হাসতে কতটা কিউট আর চার্মিং নজর আসে। অ্যান্ড এখানে সে চলে যায় নিজের ভাগ্নিকে মিউজিক ক্লাস থেকে পিক করার জন্য। আর সে প্রথমবার সেখানে গিয়েছিল, যেখানে সে জানতে পারে যে তার ভাগ্নির মিউজিকের শিক্ষিকা অন্য কেউ নয় বরং এখানে মিনি। আর তখন সে বুঝতে পারে যে মিন তো নিজের ছুটির দিনেও আলাদা আলাদা পার্ট টাইম চাকরি করে। এখানে তার ভাগ্নিকে আরেকটা মিউজিক শুনতে হয়েছিল, কিন্তু মিন বলে যে না, এখন এখানে তোমার বাড়ির লোক এসে গিয়েছে তোমাকে পিক করার জন্য, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, আমরা পরের বার ওই লেসন কন্টিনিউ করে দেব। ওদিকে বন্ধুরা এখানে যেমন তার ভাগ্নি দেখে যে তার আঙ্কেল এসেছেন, সে টেনে এখানে নাড়ায়, আর যেমন তার হাত জোরে সে এখানে মিনের সাথে ধাক্কা খেয়ে যায়। মিন বেচারি পড়ে যাওয়ার মতো ছিল, কিন্তু তখন পর্যন্ত এখানে শ্যাং তাকে সামলে নেয়। তার ভাগ্নি এখানে ক্ষমা চাওয়া শুরু করে দেয় যে ভুল আমার। তখন এখানে সে তাকে বলতে শুরু করে যে আপনি ঠিক তো আছেন, আপনি চাইলে আমরা এখানে আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি। তখন এখানে সে তাকে বলে যে আপনি কবে থেকে বলা শুরু করে দিলে, তুমি যদি আমাকে তুমি বলে ডাকো তাও চলবে, আর এমনিতেও হসপিটালে যাওয়ার দরকার নেই, আমার এতটাও গভীর চোট লাগেনি। তখন সে তাকে ড্রপ করার কথা বলে। এখানে ভাগ্নি এমি বলতে শুরু করে যে মনে হয় আঙ্কেল আর ম্যাম আপনারা দুজনে এখানে একে অপরকে খুব আগে থেকে চেনেন। অ্যান্ড তখন তারা না এখানে হাসতে শুরু করে দেয়। তারপর যখন এখানে গাড়িতে বসে, তখন বেচারি এমি একবার আবারও এখানে নিজের শিক্ষিকার কাছে ক্ষমা চাইছিল। অন্যদিকে এখানে মাঝপথে গাড়ি থামে, যার পরে এখানে শ্যাং গাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। মিন এমির কাছে জিজ্ঞেস করতে শুরু করে যে কি হলো, তোমার আঙ্কেল কোথাও নেমে গেলেন।
অ্যান্ড তখন সে তাকে জানায় যে হ্যাঁ, কিন্তু জানি না সে কোথায় চলে গেলেন। মিনের মনে হতে শুরু করে যে হয়তো তাকে এখানে কাজ করার জন্য এবার হ্যাঁ বলা উচিত হয়নি, সে কতটা ব্যস্ত হবে, তার কোনো জরুরি কাজ এসে গিয়েছে। কিন্তু আসলে তো এখানে শ্যাং মেডিকেল স্টোর থেকে ক্রিম নিতে গিয়েছিল তার মাথায় লাগানোর জন্য। আর এই জিনিস থেকে এখানে মিনের একটা জিনিস অনুভব হয় যে এত বছর ধরে তার কত চোট লেগেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এখানে তাকে এখন এভাবে কেয়ার করার মতো মেলেনি। অ্যান্ড এখানে তো সে তাকে ওই ক্রিম লাগাতে লাগাতে দেখাই শুরু করে দেয়। এমি মনে করিয়ে দেয় যে আঙ্কেল আপনাকে এখানে আমাদের বাড়িও ড্রপ করতে হবে। তখন তার মনে আসে যে সে তো হারিয়ে গিয়েছিল। তারপর সে তখনই এখানে তাকে বাড়ি ড্রপ করে দেয়। এখন এখানে তো একে চেনা, অ্যান্ড তারা এখানে তারপর ভেতরের দিকে যেতে শুরু করে। অ্যান্ড যেমনই এখানে তারা লাঞ্চ করার জন্য বসে, সেই সময় তো এখানে শ্যাং একদমই জেন্টলম্যান হয়ে গিয়েছিল। সে এখানে সব কিছু তার সামনে পরিবেশন করে। ইনফ্যাক্ট সে লক্ষ্যও করে যে এখানে মাংসের ওপর যে রসুন লেগে রয়েছে তা এখানে মিনের বেশি পছন্দ হয়নি। সেজন্য এখানে সে তার জন্য ওটা সরানোও শুরু করে দেয়। মিন তাকে বলে কোনো ব্যাপার না, আমি খেয়ে নেব, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। শ্যাং বলে যে না, যদি কোনো জিনিস পছন্দ না হয় তো তা জোর জবরদস্তি খাওয়া ঠিক নয়। অ্যান্ড তারপর এখানে তারা নিজেরা খাবার উপভোগ করে আর ওরা এখানে আইসক্রিম ট্রিটের জন্য চলে যায়। অন্যদিকে সে তাকে বলে যে ব্যাস এখানেই দাঁড়িয়ে থেকো, কোথাও যেও না। তারপর তখন নিজের গাড়ি নিয়ে চলে আসে। যেমনই সে যায় তেমনই এখানে সামনে একজন বাবা আর একজন ছেলে চলে আসে, যেখানে তাদের ছেলে নিজের বাবাকে থ্যাংক ইউ বলছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। এখানে ওই বাবা তার বলতে লাগলেন, বলেন যে দেখো তুমি এখানে একদম ভালো বাচ্চা, তো যখন তুমি এখানে একদম ভালো বাচ্চার মতো আচরণ করবে তখন আমি এখানে তোমাকে আইসক্রিম দেবো। আর এই জিনিস থেকে এখানে মিন বুঝে যায় যে আইসক্রিম তো এখানে তাকে শ্যাং কিনে দিয়েছে, তো কি সে এখানে তাকে বাচ্চার মতো আচরণ করছে। অন্যদিকে এখানে তারা সন্ধ্যা হতেই তার বাড়ি পৌঁছে যায়, যেখানে তাকে সে থ্যাংক ইউ বলে আর সাথে সাথে যাওয়ার আগে অনেকগুলো ক্যান্ডিও। তার যাওয়ার পর এখানে মিন এই ক্যান্ডির ব্যাপারে জানতে পারে, আর সাথে সাথে এখানে শ্যাংয়েরও, কারণ সবসময় এমি বাড়িতে ক্যান্ডি নিয়ে আসতো। এটা বলতে বলতে যে আমাকে আমার শিক্ষিকা উপহার দিয়েছেন, কারণ আজ আমি ভালো পারফর্ম করেছি। তখনই এখানে শ্যাংয়ের মনে হতে শুরু করে যে হয়তো মিন আমাকে এতগুলো ক্যান্ডি সেজন্য দিয়েছে, কারণ আমি এত ভালো পারফরম্যান্স যে দিয়েছি। সেই সময় তো সেখান থেকে শ্যাং যায় না, কারণ এখানে সে সিঁড়ি দিয়ে উঠে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তো সে তার অপেক্ষা করছিল। যদিও এখানে সিঁড়ির ঘরের লাইটও বন্ধ হয়ে যায়, কিন্তু কোনো বাড়ির লাইট অন হয় না। তারপর সে বুঝতে পারে যে হ্যাঁ, এখানে তো মিনের লাইট অন করার কোনো দরকারই নেই। অন্যদিকে বন্ধুরা এখানে যখন সে বাড়িতে থাকে তখন সে এটাই ভাবছিল যে শেষ পর্যন্ত এখানে এত বড় কাকতালীয় কিভাবে হতে পারে যে সে তার ভাগ্নি বেরোলো। তার এখানে এমির কথা মনে পড়ছিল, যেখানে এমি বলছিল কি আপনার জানা আছে আমার ঠাকুমা বলেন যে যদি এখানে হিউম্যান রাইটস অনুযায়ী মানুষ রোবটকেও বিয়ে করতে পারতো তো আমার আঙ্কেল সবচেয়ে আগে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিতেন। আর এই সমস্ত জিনিস থেকে এখানে এই সমস্ত কথা মিনের জানা থাকে যে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত শ্যাংয়ের কোনো গার্লফ্রেন্ড থাকেনি, অ্যান্ড তার এখানে বিবাহিত জীবনে কোনো আগ্রহ নেই। অন্যদিকে মানুষ এখানে চলে যায় সে নিজের বন্ধুদের সাথে দেখা করার জন্য, যেখানে তারা কারাওকে সেটে প্রচুর গান গাচ্ছিল। শ্যাংয়ের আসতেই তারা এখানে শ্যাংকে খেপানো শুরু করে দেয়, কারণ তাদের জানা তো হয়ে গিয়েছিল যে তাদের বন্ধু এখানে ব্লাইন্ড ডেটে যেয়ে গিয়ে এসেছে। সেই সময় এখানে তারা জিজ্ঞেস করতে শুরু করে যে কথা আগে বাড়ানোর আছো নাকি শেষ করার আছো। শ্যাং বলে যে জানি না, কিন্তু আমি তোমাদের সারপ্রাইজ নিশ্চয়ই দেবো। আর এখানে শ্যাং নিজের বন্ধুদেরও সাথে খুব ভালোভাবে থাকে। ইনফ্যাক্ট যখন এখানে সে জানতে পারে যে তাদের আগামী টেকনোলজি বেশি কাজ করতে পারছে না আর তাদের এখানে শেয়ার্স একটু ডাউন হতে চলেছে, তখন সে তাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য বলে দেয়, ওটাও 15 মিলিয়নের মূল্যের, যেখানে তার বন্ধুরা তাকে পাগল বলতে শুরু করে দেয়। মিন এখানে বাড়িতে যে থাকে, অ্যান্ড তখনই এখানে তার শ্যাংয়ের টেক্সট এসে যায়, অডিও টেক্সট, যাতে সে এখানে মিনের কাছে জিজ্ঞেস করছিল যে লাঞ্চ কেমন ছিল। মিনও এখানে তাকে অডিও টেক্সট পাঠিয়ে দেয়, আর সেই সময় এখানে তার মনে হয় যে কোথাও আমি একটু রূঢ়ভাবে তো কথা বলছি না, কিন্তু এখানে তখন পর্যন্ত তার উত্তরও এসে যায়, যেখানে শ্যাং চাইছিল যে তারা নেক্সট নাইট একবার আবারও প্ল্যান করুক একে অপরের সাথে দেখা করার। অ্যান্ড এটা শুনে তো এখানে মিন ভাবতে শুরু করে যে মানুষ এখানে তার পরের বার সেজন্য দেখা করে, কারণ এখানে তারা ব্লাইন্ড ডেটকে আগে বাড়াতে চায়। তো সে ওই কথা নিয়েই ভাবছিল যে তারা স্বাভাবিকভাবে দেখা করছে নাকি নিজের ব্লাইন্ড ডেটকে আগে বাড়াচ্ছে। যোগা ক্লাসে বসে বসে মিন এটাই ভাবছিল যে তার তো এখানে শ্যাংয়ের তরফ থেকে কোনো নতুন মেসেজ আসেনি, কখন দেখা করতে হবে, কোথায় দেখা করতে হবে, কেমন আছো, কেমন নেই। তখন সে বারবার নিজের ফোন চেক করছিল, অ্যান্ড এখানে তার ফোন অ্যাডভান্স লেভেলের ছিল, যেখানে সে ভেতরের এআই সিস্টেমের সাথে কথা বলতে বলতে তাকে জানায় যে আপনার কাছে কোনো নতুন মেসেজ আসেনি। তখনই এখানে সুজি বলে যে মনে হয় তুমি এখানে কারো তো টেক্সটের অপেক্ষা করছো, কোথাও তুমি এখানে একটু বেশি আগ্রহী তো হয়ে ওঠোনি। মিন বলে যে এমন কোনো ব্যাপার না। সুজি বলে যে তাহলে ঠিক আছে, তোমাকে জানা আছে ওই পিয়ানো ক্লাসের মানুষ উনি এখানে পিয়ানো ক্লাস আবার থেকে নিতে চান, তো আমার মনে হয় যদি তুমি ওনার সাথে দেখা করো তো তাহলে খুব ভালো থাকবে, কারণ উনি একজন বিজনেসম্যান, আর হ্যাঁ উনি একজন খুব ভদ্র মানুষও। এতক্ষণে এখানে আন্টি চলে আসেন, অর্থাৎ শ্যাংয়ের আম্মু, যাদের এখানে ওই মানুষের ব্যাপারে জানা থাকে। তখনই এখানে সুজি তাদের ব্লাইন্ড ডেট ফিক্স করাচ্ছিল, কিন্তু তার কাছে বর্তমানে এখানে সময় ছিল না ক্লাসের পর তাকে ড্রপ করার। আন্টি বলেন কোনো ব্যাপার না, আমি আছি তো, আমি এখানে মিনকে নিয়ে চলে যাব। সেই সময় এখানে আন্টির মনে পড়ে যে সে তো এখানে নিজের পার্ট টাইম চাকরিতে যাওয়ার আছে, তো সবচেয়ে আগে এখানে সে তাদের সেখানে চাকরি করতে চলে যায়, আর তারই সাথে সাথে সে ইচ্ছে করে এখানে শ্যাংকে পেছন থেকে তার ছবি তুলে পাঠিয়ে দেয়।
যেখানে শ্যাং তখনই লোকেশন চাইতে শুরু করে দেয়। অ্যান্ড আমরা এখানে দেখি লিকে যে কিনা এখানে নিজের একজন পার্টনারের সাথে এই সময়ই মিটিং করার জন্য এসেছিল। লিরও ওটাই পছন্দ হয়, যেখানে সে মিনকে অনেক আগে থেকেই চেনে। সেই সময় এখানে সে ইচ্ছে করে নিজের সমস্ত মিটিং এখানেই করায়, যাতে এখানে সে মিনের সাথে দেখা করার সুযোগ পেয়ে যায়। তার যে পার্টনার ছিল সে তাকে বলে যে আরে বাহ, আমাদের তো জানাই ছিল যে আপনার এখানে এমন জায়গাও পছন্দ হবে, কারণ আমরা এখানে প্রায়ই আসতাম এই স্পেশাল মিউজিকের কারণে। অ্যান্ড ইনফ্যাক্ট তাদেরও জানা থাকে যে মিন এখানে একজন পার্সোনালাইজ ট্রেন্ড ইনস্ট্রুমেন্টালিস্ট, কারণ এখানে তাকে মাস্টার শাওলিন নিজে থেকে সব কিছু শিখিয়েছেন। লির এখানে মিনের ওপর খুব বেশি প্রাউড ফিল হতে শুরু করে দেয়। কিন্তু বন্ধুরা এখানে তার মিটিং শেষ হওয়ার পরেও সে সেখানেই মিনের অপেক্ষা করে। মিন যখন যেতে শুরু করে তখন সে তাকে বলে যে আমি তোমাকে ড্রপ করতে পারি। সে তাকে বলে যে আমার 5-10 মিনিট আরও লেগে যাবে। যার পরে এখানে লি বাইরেই অপেক্ষা করছিল আর 5-10 মিনিটস হয়ে গিয়েছিল। মিন বাইরে আসেইনি। এতক্ষণে তো এখানে সে একটা গাড়িকেও লক্ষ্য করে যা কিনা 6 থেকে 7 বার এই জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে যাচ্ছে। তো এই বিষয়ে সে সিদ্ধান্ত নেয় যে আবার যদি গাড়ি আসে তো সে তাকে থামাবে অ্যান্ড জিজ্ঞেস করবে যে যদি লোকেশন জানা না থাকে তো আমি তোমাকে বলে দিই। অ্যান্ড তখন পর্যন্ত মিন চলে আসে, তো সে তাকে পিক করে চলে যায়। কিন্তু এতক্ষণে এখানে শ্যাংয়ের গাড়ি চলে আসে। শ্যাং মিনের সাথে বলে যে আরে বাহ, দেখো আমি কত সঠিক সময় এসেছি। আম্মু জানালেন যে তুমি এখানে আছো, তো আমি ভাবলাম যে কেন না এখানে তোমাকে পিক করে নিই, একটু কথাও হয়ে যাবে। লি এখানে মনে মনে বলে যে সত্যি এখানে কত বড় মিথ্যাবাদী এই এর গাড়ি আমি নিজে 5 থেকে 6 বার দেখেছি এখানেই রাউন্ড মারতে। তবে অন্যদিকে এখানে লি মিনের কাছে জিজ্ঞেস করে যে আসলে এই কে। তখন মিন তাকে জানায় যে মিস্টার শ্যাং তার বন্ধু। শ্যাং এখানে তাকে যখন গাড়িতে বসাচ্ছিল তখন লির বোধ হয়ে যায় যে তার একজন প্রতিযোগী এসে গিয়েছে। আর অন্যদিকে এখানে শ্যাং তাকে জিজ্ঞেস করে যে তোমরা দুজনে বন্ধু। সে বলে যে হ্যাঁ। তখন শ্যাং তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে আচ্ছা তো একটু বলো যে আসলে এখানে মিনের কেমন জীবন পছন্দ কাটানো। এখানে এই জিনিসের জবাব লি দেয় না। লি বলে যে তুমি এখানে মিনকে পিক করতে এসেছো। শ্যাং বলে যে না, আমি তোমাকে দেখতে এসেছি। অফকোর্স আমি তাকে পিক করতে আসবো। আর বলতে শুরু করে যে মনে হয় তোমাকে এখানে আমার প্রশ্নের উত্তর দেওয়া নেই, কিন্তু কোনো ব্যাপার না, আমি নিজেই খোঁজ পেয়ে যাব। এমন বলে তো সে নিজের অ্যাসিস্ট্যান্টকেও গাড়ি থেকে নামিয়ে দেয় আর চলে যায় মিনের সাথে, যেখানে অ্যাসিস্ট্যান্টকে লির কাছে সাহায্য চাইতে হয় রাইডের জন্য। অন্যদিকে এখানে গাড়িতে বসে সে তার কাছে জিজ্ঞেস করছিল যে কি এখানে ওই লি তোমার ব্লাইন্ডেড ছিল। তখন সে তাকে জানায় যে না, আমি আসলে ওখানে ওই ক্যাফেতে পার্টিকুলার টাইমসে ইনস্ট্রুমেন্টস প্লে করার জন্য যেতাম। এটা শুনে সে তাকে বলে যে মাফ করা, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। এতক্ষণে এখানে সে তাকে বলতে শুরু করে যে মাফ করা, আমি তোমাকে এখানে টেক্সট করতে পারিনি, কারণ আমি এখানে 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি নিজের অরফানেজে কাজ করছিলাম, যা কি আমার বন্ধুর অর্গানাইজেশন। আর সেই সময় ওখানে নেটওয়ার্কসও থাকতো না। আর সাথে সাথে আমি নিজের ফোন বিজনেস সব কিছু ছেড়ে চলে এসেছিলাম। মিন তাকে বলে কোনো ব্যাপার না, এমনিতেও এখানে জিনিস ভালোই। তবে অন্যদিকে এখানে সে তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি ব্লাইন্ড ডেটসে এখনও যাবে, যার মানে তুমি বিয়ে করতে চাও। অ্যান্ড এখানে সে তাকে হ্যাঁ এর ইশারা করে। তখন সে তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি চাইলে এখানে আমার সাথে বিয়ের ব্যাপারে ভাবতে পারো। মিনের এখানে কোনো উত্তর হয় না। তো সে তাকে জিজ্ঞেস করে যে কেন কি তুমি আমাকে এখানে ঘৃণা করো। সে তাকে জানায় যে তোমাকে তো আমার কন্ডিশনের ব্যাপারে জানাই আছে যে আমি অন্ধ। তো ব্যাস এই কারণেই তো সে তাকে বলতে শুরু করে যে দেখো ওটা কোনো সমস্যা নয়, ওটা এখানে তুমি ওটা কনসিডার করছো। আমি এখানে রেডি আছি তোমার সাথে বিয়ে করার জন্য। ব্যাস তুমি একবার এখানে হ্যাঁ বলে দাও, কিন্তু হ্যাঁ আরামসে ভাবো নিজের সময় নিয়ে। আমার কোনো তাড়াহুড়ো নেই যে তুমি ঘায়ে ঘায়ে ফোর্সফুলি বা প্রেশারে এসে কোনো জবাব দিয়ে দাও। অ্যান্ড এখানে তখনই ম্যারেজ সার্টিফিকেটের জন্য বলতে শুরু করে দেয়, যেখানে দুজনে চলে যায় ম্যারেজ ব্যুরো নিজের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য। তারা এখানে নিজেদের ফটোগ্রাফস তোলায়। অ্যান্ড এখানে ফাইনালি তাদের সার্টিফিকেট এসে যায়। দুজনে গাড়িতে বসেছিল আর ওনাদের দুজনের এখানে একই উত্তর ছিল যে ওনাদের দুজনের বিশ্বাস হচ্ছে না। ওই ব্লাইন্ড ডেটের পরে তারা বিয়ে করে নিল। তারপর এখন পালা এসে যায় এখানে আংটি কেনার। তো সে তাকে জানায় যে দেখো বেশি এক্সপেন্সিভ নয়, আমার ব্যাস সিম্পল আংটি চাই। আর এমনিতেও তোমাকে তো জানাই আছে যে ইনস্ট্রুমেন্টস প্লে করার টাইমে যদি এমন হয় আমি এখানে ওটা হারিয়ে ফেলি। তো শ্যাং তাকে বলে যে ওটার চিন্তা করো না, একটা কাজ করব, ওই আংটির সাথে সাথে তোমার জন্য একটা চেইনও নিয়ে নেব, যার ভেতরে তুমি ওই আংটিকে ভরে পড়তে পারো, এতে ওই আংটি হারাবেও না। অ্যান্ড পরে তারা ট্যুরিস্ট শপে চলে যায়। যেমনই এখানে মিন ওই আংটিকে টাচ করে ফিল করে, সে শ্যাংকে এখানে দূরে নিয়ে চলে যায় কথা বলার জন্য, যাতে এখানে স্টাফ তাদের কথা না শুনতে পায়। আর তুমি তো আমাকে বলেছো না যে তুমি এখানে জমানো টাকা করে রেখেছিলে, যা দিয়ে তুমি এখানে নিজের জন্য গাড়ি পারচেস করে নিলে। তো তারপর আই ডোন্ট থিঙ্ক সো যে আমাদের এখানে এত এক্সপেন্সিভ আংটিতে টাকা খরচ করা উচিত, কিন্তু যদি তোমার সত্যি ওই আংটি পছন্দ হয় তো আমি পে করে দিই, আমার চলবে, আমার কোনো ইস্যু নেই। এটা শুনতেই এখানে সে তাকে বলতে শুরু করে যে দেখো ওই দিন আমি এখানে তোমাকে যা কিছু বলেছিলাম ওটা সত্যি নয়। মিন বলে যে আমি জানি যে তুমি এখানে স্মোক করো না, কারণ তোমার থেকে এখানে কোনো গন্ধ আসছিল না। আর সাথে সাথেই এখানে তোমার আম্মু আমাকে অ্যালকোহল নিয়ে বলেছিলেন যে তুমি জলদি থেকে বেশি ড্রিঙ্ক করো না অকেশনালি। ব্যাস এখানে বন্ধুদের সাথে কখনো কখনো ওই জিনিসগুলো হয়ে যায়। এটা শোনার পর এখানে সে বুঝে গিয়েছিল যে আসলে ও বাকি কথা তাকে কিভাবে বলে। তেমনই এখানে সে ওই আংটি আর নেকলেস পারচেস করে নেয়। অ্যান্ড তারপর এসে এখানে সে তাকে পরিয়ে দেয়, যার সাথে সাথে সে নিজেরও আংটি বাইরে বের করে। অ্যান্ড মিন এখানে তাকে ওই আংটি পরিয়ে দেয়।
মিন এখানে ভাবছিল যে এখন আংটিতে এত বেশি খরচ হয়ে গিয়েছে, তো তারপর তাকে এখানে একটু আরও এক্সট্রা কাজ করে টাকাকে ইকুয়ালাইজ করতে হবে, কারণ সে চায় না যে এই ঘরে বিয়ে করার পর এখানে সে ওই ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট হোক আর তাদের এখানে কোনো কষ্ট পৌঁছাক। তারপর পরে এখানে তারা গাড়িতে বসেছিল, যেখানে মিন তাকে বলছিল যে আমাকে এমি থেকে জানা গেল যে আন্টি এখানে খুব বেশি রাগে থাকেন, আর এই কারণে তিনি তো এখানে তোমাকে বাড়িতে আসতেও মানা করে দিয়েছেন, তুমি এখানে মেঝেতে শুয়ে থাকো, এমন আমাকে এমি জানিয়েছে। শ্যাংয়ের মনে হয় যে তার তো এখানে বেইজ্জতি হচ্ছে, কিন্তু এটা তো এখানে তার প্লাস পয়েন্ট ছিল, কারণ এখানে মিন তাকে অফার করে যে কেন না তুমি এখানে আমার বাড়িতে শিফট হয়ে যাও, এমনিতেও আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তুমি এসে ওখানে থাকতে পারো, কোনো সমস্যা হবে না। তখন এই কথা শুনতেই এখানে শ্যাং তো খুবই খুশি হয়ে যায়। তখনই এখানে সে তাকে বলে যে ঠিক আছে, কি কি নিয়ে আসতে হবে ওসব কিছু আমাকে বলে দাও। মিন তাকে বলে যে বেশি কিছু নয়, ব্যাস নিজের কাপড় নিয়ে চলে এসো। এমনিতে ওই বাড়ি এখানে গ্রোসারি স্টোর থেকে আলাদা আলাদা স্টোর থেকে খুব কাছে, তো তারপর এখানে আমাদের ওই জিনিসগুলো ইজিলি মিলেই যাবে। এতক্ষণে এখানে সে ভাবছিল যে মেবি এখানে তার মিনকে বলে দেওয়া উচিত নিজের রিচ ওয়েলদি স্ট্যাটাসের ব্যাপারে। সে ট্রাই তো করে, কিন্তু তার উপর এত কনফিডেন্সই ছিল না যে জানি না যখন এখানে মিনকে এসব কিছু জানা যাবে তো ও এখানে শ্যাংকে নিয়ে কিভাবে রেসপন্ড করবে। অ্যান্ড এখানে সে মিনকে ওখানেই ওয়েট করতে বলে চলে যায় তার জন্য কিছু নেওয়ার জন্য, অর্থাৎ ফুল। সে ফুল নিয়ে আসছিলই যে গাড়ির বাইরে পৌঁছাতেই তার কল এসে যায় তার বন্ধুদের, যারা চিৎকার করে করে কাঁদছিল। শ্যাং তাদের জিজ্ঞেস করে যে এখন তোমাদের দুজনের কি হলো, কি তোমাদের দুজনের কোম্পানি ডুবে গিয়েছে? ওনাদের দুজনের মধ্যে একজন জানায় যে না, কোম্পানির সমস্যা নেই, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই কথা শুনতেই এখানে শ্যাংয়ের তো বিশ্বাস হচ্ছিল না, আর তার ফ্রেন্ড তাকে বলছিল যে একদিন না একদিন এই দিন আসতোই। তোমার জানা আছে যে কাশ আমি তাকে এখানে শুরুতে নিজের পরিচয় বলে দিতাম। আমি যেমন আজ তাকে সকালে জানালাম, সে আমাকে জোরে একটা চড় মারল, সে আমার সাথে ব্রেকআপ করে চলে গেল। এটা বলতে বলতে যে আমি খুব বড় মিথ্যাবাদী। এটা শুনতেই এখানে শ্যাংয়ের তো নিজের জন্য ভয় লাগতে শুরু করে দেয় যে সেও এখনো পর্যন্ত এখানে মিনকে কিছু জানায়নি আর বিয়েও হয়ে গিয়েছে, যার মানে সে যত বেশি সময় লাগাবে তত বেশি জিনিস এখানে বিগড়ে যেতে পারে। আর যদি এখানে তারই সাথে ওই হয় যা কি তার বন্ধুদের সাথে হচ্ছে, সে নিজের ফ্রেন্ডকে এখানে শান্ত করায় অ্যান্ড বলার কাজ কেন করছো না, তুমি কল করে তার সাথে কথা বলার চেষ্টা করো, তাকে বোঝানোর, তাকে মানানোর যে আসলে রিজনস কি ছিল সে নিশ্চয়ই বুঝে যাবে। তখন সে তাকে বলছিল যে স্যার, সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, যদি আমি তার বাড়িতেও যাই না তো তারপর তার দুই হৃষ্টপুষ্ট ভাই বাইরে দাঁড়িয়ে থাকবে আমাকে পেটানোর জন্য, আর আমি চাই না যে আমি এখানে তাকে ছেড়ে দিই। এমন বলে সে কান্না শুরু করে দেয়। শ্যাং এখানে ভয়ের চোটে তাকে বলে যে দেখো, আমি বর্তমানে ওখানে আসতে পারছি না, কিন্তু আমরা এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলবো, বর্তমানে আমার খুব জরুরি কাজ আছে, আর এমন বলে কল কাট করে দিতে লাগলে। অ্যান্ড এখানে যখন সে গাড়ির ভেতরে বসে, সেই সময় এখানে মিন যে আছে সুজির সাথে কথা বলছিল, আর সুজি তাকে একটা ব্লাইন্ড ডেটের জন্য সাজেস্ট করছিল। মিন তাকে বারবার মানা করছিল, কিন্তু ও তাকে বোঝাচ্ছিল যে তাকে ব্লাইন্ড ডেটে যাওয়া উচিত, তখন গিয়ে এখানে বিয়ে হতে পারবে। এতক্ষণে এখানে মিন তাকে বলে যে তোমার মনে আছে মিসেস হির ছেলে শ্যাং, আমি তার সাথে এখনও এখানে কথা বলছি। সুজি বলে যে আরে বাহ, কিন্তু তুমি তো বলেছিলে যে সে তোমাকে টেক্সট করছে না, আর তখন সে তাকে জানায় যে আসলে সে এখানে ওয়ার্কশপের জন্য গিয়েছিল, যেখানে তার কাছে ফোনের বেশি অ্যাক্সেস ছিল না। এখনও সে বর্তমানে এখানে এসে গিয়েছে, যেখানে আমাদের খুব কথা হয়, অ্যান্ড আমি বর্তমানে এখানে কারো সাথে ব্লাইন্ড ডেটে যেতে চাই না। সুজি বলে যে আরে বাহ, চলো, খুব ভালো, যদি তোমাদের দুজনের জিনিস ওয়ার্কআউট করে যায় তো আমার তো বড় খুশি হবে। তারপর এখানে সে তাকে বাই বলে কল কাট করে। অন্যদিকে এখানে মিনশ্যাংয়ের কাছে জিজ্ঞেস করে যে তুমি ঠিক তো আছো না, তোমার উইয়ার্ড লাগেনি না যে আমি এখানে আমাদের দুজনের পরিচয়ের ব্যাপারে ওনাদের জানাইনি? শ্যাং বলে কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি। এখন তার মনে হয় যে তারা দুজনে এখানে শুধু একে অপরকে 3 সপ্তাহ ধরে চেনে, তো তারপর কী বা এক্সপেক্ট করতে পারি, সময় লাগে এখানে জিনিসগুলোকে নিয়ে। অ্যান্ড তখন এখানে সে তাকে ওই ফুলগুলো দেয়। মিন এখানে আগেও প্রচুর ফুল রিসিভ করেছে, কিন্তু তার জন্য এই ফুলটা কিছু বেশিই প্রিশিয়াস হয়, কারণ এখানে এই ফুল তাকে শ্যাং দিয়েছে। এতক্ষণে এখানে শ্যাং তাকে প্রমিস করে যে দেখো, তোমাকে এখানে কখনো এটা ভাবার দরকার নেই যে এই বিয়ে আমি এখানে আমার মামার প্রেশারে এসে বা অন্য কোনো রিজনের কারণে করেছি। এই বিয়ে আমরা দুজনে আমাদের দুজনের মন মর্জিতে করেছি, যার মানে আমরা এখানে এই বিয়েকে আর নিজের এই লাইফকে একদম ভালো বানাবো, যাতে আমাদের এখানে কোনো অনুশোচনা না থাকে। আর এই কথারও সে তাকে প্রমিস করে যে সে তাকে প্রোটেক্ট করবে, আর সব সময় তাকে প্রতি ডিসিশনে তাকে সাপোর্টও করবে। আমরা এখানে দেখি শ্যাংকে, যে নিজের অফিসে ছিল, তখন পর্যন্ত এখানে তার স্টাফ তার কাপড়ের প্যাকিং করে চলে আসে। স্টাফ বলে যে আমার বুঝতে আসছে না যে আসলে আপনি হঠাৎ করে কোথায় যাচ্ছেন, আর ওটাও আপনি আমাকে একদম নর্মাল সাধারণ কাপড় প্যাক করার জন্য বলেছেন। শ্যাং বলতে লাগছিল যে ব্যাস এমন বুঝুন যেমন এখানে আমি নিজের নিউ বিগিনিংয়ের জন্য যাচ্ছি, আর হ্যাঁ, তারই সাথে সাথে আমার কিছু ডিজাইনার্স চাই হবে যারা কি এখানে আমার ওয়াইফের জন্য কাপড় কাস্টমাইজ করতে পারে। এটা শুনতেই এখানে ওই স্টাফ খুব খুশি হয়ে যায়, কিন্তু তার বিশ্বাস হয় না যে মিস্টার শ্যাং বিয়ে করে নিয়েছেন, হবে নাকি সে নিজের ফিয়াঁসেকে কোনো ওয়াইফ ডাকছেন। সেই সময় এখানে তারা তার থেকে ডিটেল চাইতে শুরু করে দেয়, যেখানে শ্যাং ওনাদের সমস্ত ডিটেল প্রোভাইড করে দেয়। অন্যদিকে এখানে যে থাকে মিন, যে কিনা এখানে ওই ফুলগুলোকে ফ্লাওয়ার ভাসে রাখে, অ্যান্ড এখানে সুজিকে কল লাগায় এটা জিজ্ঞেস করার জন্য যে আমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো নজর আসছে না। সুজি তাকে বলে যে মাফ করা, তুমি লাইট চালু করনি তো তারপর আমাকে কিভাবে দেখবে, আর আসলে তোমার বাড়ির কেন দরকার পড়েছে,
আসলে কোনো গেস্ট আসার আছে তোমার বাড়িতে? তখন এখানে সে লাইট অন করে আর তাকে বাড়ি দেখাতে শুরু করে দেয়। সুজি তাকে বলে যে তুমি এখনও আমাকে জবাব দাওনি যে আসলে কোনো গেস্ট আসছে। অ্যান্ড তখন মিন তাকে জানায় যে ও আসলে আমার একজন স্টুডেন্ট, তো ওনার প্যারেন্টস এখানে এক্সট্রা লেসেন্সের জন্য আসছে। সুজির মনে হচ্ছিল যে হয়তো এখানে সে তাকে মিথ্যা বলছে আর অন্য কেউ বাড়ি আসার হবে। সে বাড়ি দেখে অ্যান্ড বলে যে দেখো মিন, বাড়ি তো পরিষ্কার নজর আসছে, কিন্তু যদি তবুও তোমার স্যাটিসফ্যাকশন না হয় তো আমি বাড়ি এসে তোমার হেল্প করতে পারি। কিন্তু এখানে মিন তাকে তখনই মানা করে দেয়, এটা বলতে বলতে যে তুমি দেখে নিলে ব্যাস ওটা হয়ে গেল। অ্যান্ড এখানে সে তাকে থ্যাংক ইউ বলে কল কাট করে দেয়। অন্যদিকে ওখানে শ্যাং চলে আসে, তার মনে হয় যে হয়তো কলিং বেল বাজালে সে ভয় পেতে পারে, সেজন্য এখানে ডোর নক করতে করতে আওয়াজ দিয়ে থাকে ডাকে। তারপর তারা ভেতরে যায়। সে তার কাছে জিজ্ঞেস করতে শুরু করে যে আসলে তোমার ফেস রেড কেন হয়ে গেল। এখন মিন কিভাবে তাকে বলে যে লজ্জার কারণে এসব হয়েছে, কিন্তু সে বাহানা মারতো যে সে গেস্ট রুম ক্লিন করছিল আর সে তাকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়। সেই সময় এখানে তো শ্যাং শকড হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল যে দুজনে এখানে সেম বেডরুম শেয়ার করবে। মিন বলে যে কি হলো, যদি এই বেডরুম পছন্দ না আসে তো তারপর তুমি মাস্টার বেডরুম নিশ্চয়ই নিতে পারো। শ্যাং বলে কোনো ব্যাপার না, আমি এই রুমেই অ্যাডজাস্ট হয়ে যাব, এমনিতেও খুব ভালো হয়ে যায়। তারপর তারা যায় এখানে তার ঘরে, যেখানে মিন তাকে বাড়ির চাবির সাথে সাথে এখানে ব্যাংকের পাসবুকও দিচ্ছে, এটা বলতে বলতে যে এই কার্ডও আছে, তুমি যখন চাও তখন ওটা ইউজ করতে পারো। শ্যাং বলে যে তোমার মনে হয় না যে এই টাকার সাথে আমি এখানে পালিয়ে যাব। সে তাকে বলে যে তুমি কেন পালাবে, আমি জানি যে তুমি এমন করবে না, আর এমনিতেও তুমি এখানে নিজের জমানো টাকার ইউজ করে গাড়ি কিনে নিলে, আর এই আংটিও তুমি তো পারচেস করেছো, সেজন্য এখানে হতে পারে যে তোমাকে আগে গিয়ে টাকার দরকার পড়ে, তো না ভেবে একে ইউজ করে নিও, এখন নিজের টাকা বুঝবে। শ্যাংয়ের এখানে খারাপ ফিল হচ্ছিল যে তার কাছে এত টাকা থাকতেও এখানে সে তাকে বর্তমানে কার্ড দিতে পারছে না, আর এখানে উল্টো মিন আছে যে কিনা তার সেবা করেই যাচ্ছে। অন্যদিকে এখানে তাকে থ্যাংক ইউ বলে অ্যান্ড জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। তারই সাথে সাথে সে তাকে রিমাইন্ড করাচ্ছিল যে ওনাদের এখানে বাড়িও তো যেতে হবে মামাকে সব কথা শোনানোর জন্য আর জানানোর জন্য। কিন্তু এখানে মিন একটু নার্ভাস হয়ে যায় যে যদি এখানে মিসেস হির এসব কিছু পছন্দ না আসে, কারণ ওনাদের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার আগে একবার ওনাদের কল করে নেওয়া উচিত ছিল। শ্যাং বলে যে তুমি চিন্তা করো না, তোমাকে জানা আছে যে তিনি কতটা বেশি খুশি হবেন, কারণ এখানে সে তোমাকে খুব পছন্দ করে, তো একবারও এমন ভাববে না যে সে তোমাকে নিয়ে কখনো কিছু কোয়েশ্চেন করবে। ইনফ্যাক্ট সে তো তোমাকে এখানে নিজের মেয়ের মতোই মানে। অ্যান্ড আই থিঙ্ক যে বাড়ি যাওয়ার পর আমার থেকে বেশি ভালোবাসা আর অ্যাটেনশন তোমাকেই মেলা আছে। এই সমস্ত কথা শুনে এখানে মিনের ভালো লাগতে শুরু করে দেয় আর কমফোর্টেবল ফিল হতে শুরু করে দেয়। তেমনই এখানে শ্যাং ব্যাংক ম্যানেজারকে কল লাগায় অ্যান্ড এখানে সে তাকে নিজের ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য বলে। ম্যানেজার তো এখানে হাসতে শুরু করে দেয়, এটা বলতে বলতে যে মানলাম আপনি আমাকে এখানে অনেক সপ্তাহ পর কল করছেন, কিন্তু এখানে এই ধরনের মজাকে আমার খুব হাসি আসছে, আর আপনি বুঝবেন যে এখানে কিন্তু এতক্ষণে এখানে শ্যাং তাকে বলতে বলতে থামায় অ্যান্ড বলে যে আমি জোক করছি না, আমি সত্যি বলছি। অ্যান্ড এখানে সে ম্যারেজ সার্টিফিকেটের ছবি তাকে পাঠিয়ে দেয়, আর এখানে ম্যানেজার বলতে শুরু করে যে আপনার জানা আছে না এই ধরনের ফেক সার্টিফিকেটস বানানো ইল্লিগাল, যদি গভর্নমেন্ট জানতে পারে তো আপনাকে ভারী ভরকম পেনাল্টি পে করতে হতে পারে আর হয়তো জেলে যেতে হতে পারে। শ্যাং তাকে বলে যে মনে হয় তুমি বুঝছো না, ওটা যে স্ট্যাম্প দেখা যাচ্ছে ওটা গভর্নমেন্টের লোকেরা আমাকে দিয়েছে আর একটা রিয়েল সার্টিফিকেট না যে ফেক। যখন আমি বললাম যে আমি বিয়ে করে নিয়েছি তো তারপর তোমাদের মধ্যে কেউ বিলিভ করছে কেন না। অ্যান্ড এখানে ম্যানেজার বলে যে সরি, আপনি ব্যাস বলুন কি করতে হবে ওটা আমি করে দিই। তবে সেখানে সে ওয়াশরুম যাচ্ছিল যেখানে তার মিনকে দেখা যায়। মিন বলে যে মাফ করা, ওটা আমি বাড়িতে একা থাকি না, সেজন্য আমার অভ্যাস আছে ডোর ক্লোজ না করার, কিন্তু নেক্সট টাইম থেকে আমি এখানে নিশ্চিত করব। তো সে তাকে বলে যে কোনো ব্যাপার না, এখানে আমিও নিশ্চিত করব জিনিসগুলোকে ফলো করার। অ্যান্ড তখনই এখানে সে তার হেল্প করার জন্য চলে আসে। শ্যাংয়ের যাওয়ার পর এখানে মিন খুব লজ্জা ফিল করতে শুরু করে দেয়। অ্যান্ড শুধু এখানে না জানি এখন তাদের মধ্যে কত কিছু হওয়া বাকি আছে। অন্যদিকে বন্ধুরা এখানে শ্যাংয়ের কল এসে যায় তার বন্ধুদের যারা তাকে ডাকছিল। শ্যাং যাওয়ার থেকে মানা করে যায়, এটাই বলতে বলতে যে আমি এখনই নিজের ওয়াইফের বাড়িতে শিফট হয়েছি, আমি এখন কিছুটা তো চলে আসবো। অ্যান্ড এখানে এই সমস্ত কথা মিন শুনে ব্লশ করতে লাগে যে এখানে সে নিজের ফ্রেন্ডসের সামনে তাকে ওয়াইফ বলে ডেকেছে। তারই সাথে সাথে এখানে আন্টিরও কল এসে যায়, যিনি এখানে খুব বেশি রাগে ছিলেন, কারণ ওনাকে এখনই তার ফ্রেন্ডসের থ্রু জানা যায় যে তার বিয়ে হয়ে গিয়েছে। তখনই এখানে শ্যাং বলে যে আপনি শান্ত হয়ে যান, আমি নিজের ওয়াইফকে নিয়ে বাড়ি নিশ্চয়ই আসব আপনাকে জানানোর জন্য। আন্টি বলেন যে কে ওই মেয়ে যেখানে তুমি তার সাথে বিয়ে করে নিলে, ওটাও হঠাৎ করে, আমাকে না জানিয়ে কি তুমি আমাকে নিজের মামা কনসিডার করো না, আর এমন প্রচুর কোয়েশ্চেন্স এখানে সে তাকে করতে শুরু করে দেয়। শ্যাং বলে যে যদি আপনার কোয়েশ্চেন করা বন্ধ হয়ে থাকে তখন আমি এখানে আপনাকে কিছু বলতে পারি না যে আসলে কথা কি। অ্যান্ড তখন সে তাকে জানায় যে আমি এখানে বিয়ে মিনের সাথে করেছি। এটা শুনতেই আন্টির তো এখানে বিলিভ হচ্ছিল না, কিন্তু যখন সে তাকে বিলিভ করায় তখনই এখানে ওনার রাগী অভিব্যক্তি থেকে একদম ভালোবাসা ভরা অভিব্যক্তি বেড়ে যায়। আন্টি তো খুব বেশি খুশি হয়ে যান এই কথা জানতে পেরে। অন্যদিকে আমরা দেখি শ্যাংকে যে নিজের চোখ বন্ধ করে ওই পুরো বাড়িতে চলার চেষ্টা করছিল, আর তখন তার অনুভব হয় যে এমন কতগুলো কর্নারস আছে, কতগুলো স্পটস আছে, কতগুলো জায়গা আছে যেখানে শুরুর দিনগুলোতে কতটা বেশি মুসিবত ঝেলতে হয়েছে মিনকে, আর তখন এখানে সে প্রতিটা কর্নার্সে সেফটি প্যাচ লাগানো শুরু করে দেয়।
অ্যান্ড এখানে হয় শ্যাং যে নিজের ডাক্তারকে কল করে যে কিনা তারই ফ্রেন্ড হয়। সেই সময় এখানে সে তার থেকে প্রোগ্রেসের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে দেয়। আর এখানে মিনের সাথে বিয়ে করার আগে এখানে সে নিজের ডাক্তার ফ্রেন্ডের সাথে কথা বলেছিল যাতে তারা এখানে এই অসুস্থতার কিওর বের করতে পারে, কারণ সেও চায় যে ওই মেয়ে যে কিনা এখানে টিনেজারে নিজের সবকিছু হারিয়ে দিয়েছে সে একবার আবারও এখানে বাঁচার আশা রাখুক আর পৃথিবীর সমস্ত জিনিস দেখতে পারুক। অন্যদিকে এখানে সে নিজের রুমে বসে মিউজিক শুনছিল, তখন এখানে শ্যাং চলে আসে যে কিনা তার সাথে ওই মিউজিক শোনা শুরু করে। ও এখানে মিনের কাছে জিজ্ঞেস করে যে কখনো তোমার কিউরিওসিটি হয়নি যে আসলে আমি কেমন দেখতে হব। মিন বলে যে জানি না তোমার অ্যাপিয়ারেন্স কেমন হবে, কিন্তু তোমার পার্সোনালিটি খুব ভালো। অ্যান্ড তখন এখানে সে তাকে নিজের ফেস টাচ করার থ্রু তাকে এক্সপ্রেস করছিল যে আসলে সে কেমন দেখতে হচ্ছে। সে তাকে বলতে শুরু করে যে না জানি আমি এখানে হ্যান্ডসামও নাকি নই, একে তুমি নিজের মনের ভেতরে ভাবতে পারো যেমনও তোমার ইমেজ চাই তেমন, আর তুমি ইমাজিন করতে পারো যে আমি তেমনই দেখতে হব। এতক্ষণে এখানে ওনাদের ক্লোজনেস কিছু বেশি বেড়ে যায়, যেখানে মিন যাওয়ার মতো ছিল কিন্তু ওনাদের ইয়ারফোন আটকে যায়। ও যেমন নেক্সট যায় যেখানে সে তাকে তার হবিজের ব্যাপারে জিজ্ঞেস করছিল। অ্যান্ড এখানে জানানোর পর মিনের অনুভব ছিল যে কতগুলো জিনিস আছে যা কি তার খুব পছন্দ আসতো। মুভিজ দেখা, বাইরে যাওয়া, ডেটসে যাওয়া, অ্যামেজিং ফ্যাক্ট না, কিন্তু এখন ওনাদের মধ্যে কোনো জিনিস এখানে তার কাজের থাকেনি। শ্যাংয়েরও এখানে খারাপ লাগছিল। সে ব্যাস এই একটা জিনিস হোপ করছিল যে ওনাদের যে প্রোগ্রেসিভ রিপোর্টস আছে ওটা 99 বা 100% ক্রস করে যাক, তখন এখানে পসিবিলিটি আছে যে ও দেখতে পাবে আর একবার আবারও নিজের লাইফকে এনজয় করতে পারবে। অন্যদিকে এখানে যখন আসে লাইফ ইয়োগা ক্লাসে সুজি, তার ড্রেস আপ দেখে বুঝে যায় যে নিশ্চয়ই কিছু তো গড়বড় আছে। আমি এই মেয়েকে বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি ড্রেস আপ হওয়ার জন্য, কিন্তু এর ড্রেস আপ হতো না। আর আজ এখানে সে শ্যাংয়ের সাথে আসছে, তো নিশ্চয়ই এরা দুজনে ব্লাইন্ড ডেটে গিয়ে থাকবে। অ্যান্ড তখনই এখানে সুজি তার প্রশংসা করতে শুরু করে দেয়, যেখানে মিনকেও মনে পড়ে যে কিভাবে শ্যাংও তার প্রশংসা করেছে। অ্যান্ড এখানে সে লজ্জা ফিল করতে লাগে। সুজি বলে যে দেখো তুমি বলো বা না বলো আমার সব কিছু জানা আছে। অ্যান্ড মিনের মনে হয় যে হয়তো তাকে তার বিয়ের ব্যাপারে জানা থাকবে, কিন্তু না, এখানে সুজির অ্যাকর্ডিং মিনের শ্যাং পছন্দ, কিন্তু এই কথা ব্যাস এখানে সে শর্মাচ্ছে আর বলছে না। অ্যান্ড ও অন্যদিকে এখানে তার সাথে বসে আর তাকে বলে যে দেখো ফ্রি গড হয়ে না, আমি তোমাকে জানাতে চলেছি যে আসলে বর্তমানে এখানে আমরা দুজনে কি ডিসিশন নিয়েছি। তখন এখানে সুজি এক্সাইটেড হয়ে যায়, বলে যে তোমরা দুজনে বিয়ে করতে চলেছ। ও বলে যে করে ফেলেছি। আর এটা শুনতেই এখানে সে সারপ্রাইজ শক দুটোই হয়ে যায়, যার পরে এখানে সে তাকে সমস্ত কথা জানাচ্ছিল। সুজি বলে যে দেখো আমি তোমার জন্য খুশি তো, কিন্তু আমার ব্যাস একটাই ডাউট যে তোমরা দুজনে এখানে একে অপরকে 3-4 সপ্তাহ ধরে চেনো, আর এত তাড়াতাড়ি বিয়ে তোমার মনে হয় না যে কি জানি ও এখানে কোনো সিরিয়াল কিলার বেরোয়, তখন তুমি কি করবে? অ্যান্ড এখানে মিন তাকে বলে যে তুমি কিছু বেশি ওভারথিঙ্ক করছো। সুজিও ঠিকই বলছে, ও এখানে মিনের এত ক্লোজ ফ্রেন্ড, তো নিজের ফ্রেন্ডের চিন্তা তো হবেই না যে কোথাও কোনো ভুল মানুষের পেছনে না পড়ে যায়। আর সেই সময় তো এখানে সে প্রচুর জিনিস তাকে জিজ্ঞেস করছিল। অন্যদিকে বেচারা শ্যাং ছিল যার হাঁচি আসছিল, সে ভাবছিল যে মনে হয় মিন আজ আমাকে কিছু বেশি মনে করছে হবে। পরে যখন এখানে সে তাকে পিক করার জন্য যায় তখন মিন তাকে জানায় যে সে সুজিকে সবকিছু বলে দিয়েছে। অ্যান্ড তারপর তারা তিনজন এখানে একসাথে লাঞ্চ করার জন্য যায়, যেখানে এসব কিছু করেছিল শ্যাং নিজেই, যাতে এখানে সে মিনকে আর সুজিকে দুজনকে ইমপ্রেস করতে পারে। আর তখন এখানে সুজি তাকে বলতে লাগে যে দেখো যদি তুমি আমার বন্ধুকে একবারও কাঁদানোর ভাবলে, তাকে হার্ট করলে, তাকে আপসেট করলে, তো আমার থেকে খারাপ কেউ হবে না। শ্যাং বলে যে চিন্তা করো না, আমি এখানে নিজেকে হার্ট করে দেব, কিন্তু এখানে মিনকে হার্ট হতে একদম দেব না। তারপর তারা সেখান থেকে বাড়ি যেতে শুরু করে। পরে এখানে শ্যাং মিনের জন্য একটা সারপ্রাইজ সেট করেছিল, যা হতো এখানে হোম থিয়েটার, অর্থাৎ বাড়িতে বসেই মুভি দেখা। মিন বলতে লাগছিল যে মুভি জম্বিস থেকে ডরানোর জন্য না বলছিল, এটা বলতে বলতে যে জম্বিস এখানে টিভির বাইরেই চলে আসবে যতটা তুমি ভয় পাচ্ছ। তেমনই এখানে তার বন্ধুর কলও এসে যায়, যে কিনা তাকে জানিয়েছিল যে পসিবিলিটিস আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমাদের একটু আরও সময়ের দরকার পড়বে। শ্যাং তাকে বলতে শুরু করে যে চাই তো আরও টাইম নিয়ে নাও, কিন্তু এখানে নিশ্চিত করো যে রিপোর্টস এখানে 100% অ্যাকুরেট হওয়া উচিত। তারই সাথে সাথে এখানে ও মিনকে নিয়ে চলে যায় বাইরে শপিং করার জন্য। এখানে মিনের একটা জিনিস বুঝতে আসে যে এখন পর্যন্ত ও নিজেকে কতগুলো জিনিস নিয়ে রোকটোক করছিল। তার মনে হচ্ছিল যে অ্যাজ আ ব্লাইন্ড পার্সন ও কিছু করতে পারবে না, কারণ ও একজন ডিজেবল পার্সন। কিন্তু এখানে শ্যাং তাকে একদমই এমন ফিল করতে দেয় না, আর না এখানে তার এমন মনে হয় যে ও অন্ধ। ও এখানে অন্ধ হওয়া সত্ত্বেও ও সব ড্রেস আপ করছে, যা কি এখানে একজন নর্মাল পার্সন করে, আর এসব কিছু শুধু এখানে শ্যাংয়ের কারণে পসিবল হচ্ছে। তেমনই এখানে সে চলে যায় সুজির সাথে দেখা করতে, আর সুজি এখানে তার ফিউচার প্ল্যানিংয়ের পরে জিজ্ঞেস করতে লাগে। মিন তাকে বলে যে দেখো যদিও আমাদের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমরা এখানে এই জিনিসকে অ্যাজ আ ডেটিং ফেস করছি। সুজি বলে যে ডেটিং ফেস তো আমার এখানে কি হয় কি, তোমরা দুজনে এখনো পর্যন্ত গেস করনি। আর ওনাদের কথা এই কথা নিয়েই আটকে যায়। মিন তাকে বলে যে ধীরে ধীরে সব হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো যে আমার এখানে কোনো জিনিস তাড়াহুড়ো করার দরকার করা উচিত। অন্যদিকে বন্ধুরা আমরা এখানে দেখি লিকে আর মিনকে, যেখানে লি নর্মালি তাকে নিজের সাথে বাইরে একটা ট্রিপে চলার জন্য বলছিল, যেই জিনিসের জন্য এখানে মিন করতে মানা করে দেয়। ও এখানে নিজের ম্যারিড লাইফের ব্যাপারে তাকে জানাতেই যাচ্ছিল, যে তখন পর্যন্ত ওখানে শ্যাং চলে আসে তাকে পিক করার জন্য। লি মনে মনে ভাবতে থাকে যে আমাকে জলদি থেকে জলদি এই কম্পিটিটরকে তাড়াতে হবে, নয়তো কি জানি এখানে ও আমার ফিউচারের জায়গা আমার থেকে কেড়ে নেয়।
কিন্তু তার কি জানা যে অলরেডি ওনাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে। ওখানে শ্যাংমিনকে নিয়ে চলে যায় কারণ তার অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গিয়েছিল। তারপর বাড়ি আসার পর এখানে সে তার বড়ই ভালোবাসার সাথে খেয়াল রাখতে শুরু করে দেয়। তারপর অন্যদিকে এখানে ওনারা বাইরে চলে যান, যেখানে এখন ওনারা একটাই রুম বুক করেছিলেন। আর তখন এখানে তো বেচারি মিন কিছু বেশি নার্ভাস ছিল। যেমনই ওখানে শ্যাং চলে আসে, ফাইনালি ওনাদের ফার্স্ট কিস হয়ে যায়। কিন্তু ব্যাস কথা ওখানেই পর্যন্ত বাড়তে পারে, কারণ ওনাদের নেক্সট মর্নিং আর্লি উঠে এখানে নিজের ট্রিপকে কন্টিনিউ করতে হতো। আর এখানে ওনারা একটা স্পেশাল ইভেন্টের জন্য এসেছিলেন। বাট ইয়েস, এখানে মিনের কম্পিটিশন যে আছে, ও এই সময় এখানেও একজন কন্টেস্ট্যান্টের সাথে বসেছিল যাকে মিনের ডিসেবিলিটির ব্যাপারে জানা যায়। আর ও ওই জিনিস নিয়েই টোন্ট মারা শুরু করে দেয় যে না জানি এখানে ও স্টেজে পেছনে বসে প্লে করবে নাকি সামনে বসে। তখনই এখানে মিন তাকে এমন বলতে তাকে মানাও করে আর বোঝায় যে বেল তার চোখ নেই তো কি হয়েছে, তার বাকি ইন্দ্রিয়গুলো খুব ভালো করে কাজ করে আর তার খুব ভালো ইনস্ট্রুমেন্ট প্লে করতে আসে। কিন্তু তবুও ওনারা এখানে তার উপহাসই ওড়াচ্ছিলেন। ওদিকে দূর থেকে এখানে কম্পিটিশনের শুরু হয় অ্যান্ড এখানে কম্পিটিশনের উইনার মিন বনে যায়। যার পর এখানে ওই অপোনেন্ট এসে তামাশা খাড়া করা শুরু করে দেয়, ও মিনকে ধাক্কা দেয়। কিন্তু এখানে শ্যাং এসে তাকে সামলে নেয়। কিন্তু বন্ধুরা এখানে জাজেস ওই কন্টেস্ট্যান্টকে সবসময়ের জন্য এই ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেন, কারণ কারও ডিসেবিলিটি ওনাদের এখানে নিজের ক্যারিয়ারকে, নিজের লাইফের গোলকে আর নিজের স্বপ্নকে অ্যাচিভ করা থেকে আটকাতে পারে না। তেমনই এখানে ওনারা বাড়ি পৌঁছান, যেখানে এটা যে তাকে বর্তমানে মেকআপে বদলে যায়। অ্যান্ড নেক্সট ডে এখানে শ্যাংমিনকে তার অপারেশনের ব্যাপারে জানাতে শুরু করে দেয়। অ্যান্ড তখনই এখানেও খুব বেশি নার্ভাস ছিল। সেই সময় এখানে সুজিও তার সাথে থাকে, যে কিনা বলে যে চিন্তা করো, না যা হবে ভালোই হবে, এমনিতেও এখানে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে বন্ধুরা এখানে অপারেশনসের শুরু হয়ে যায় আর অপারেশনের পরেও রেজাল্ট এখানে ফেল হয়ে যায়। ওই জিনিস নিয়ে এখানে খুব সময় পর ও হোসে আসে। তখনই এখানে শ্যাং তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। মিন তাকে বলে যে এতে তুমি কেন ক্ষমা চাইছো, তোমার এখানে কোনো হোপ ছিল, কিছু এক্সপেকটেশনস ছিল, এখন ওটা না হতে পারলো তো এতে কি হলো। এমনিতেও এখানে যদি আমি ঠিক হতাম তাও আমি খুশি ছিলাম, আর যদি না হতাম তাও আমি খুশি, কারণ অন্তত এখানে আমার লাইফে এমন লোক তো আছে যারা কি এখানে আমার এত চিন্তা করে। অ্যান্ড এখানে সুজির আর শ্যাংয়ের এই কথাগুলো শোনার পর ভালো লাগতে শুরু করে দেয় যে এখানে সামান্য ডিসঅ্যাপয়েন্টেড আর স্যাডনেস বেচারির ফিল হচ্ছে না। তারপর পরে আমাদের এখানে ওই আইডোনার উইটনেসের জিনিসগুলোর ব্যাপারে জানানো হয়, যেখানে তারপর শ্যাংকে জানা হয়ে যায় যে ও আর মিন দুজনে এখানে 15 বছর আগে একে অপরের সাথে দেখা করেছে। ও ওই জায়গায় যায়, অর্থাৎ ওই স্কুলে যা কি এখনো পর্যন্ত তেমনটাই ছিল যেখানে আগুন লেগে গিয়েছিল। আর তখন এখানে মিনও একটা রুমে ছিল, যেখানে শ্যাংয়ের ভুলের কারণে মিন নিজের চোখের জ্যোতি হারিয়েছিল। তখন পরে এখানে ও ওখানে চলে যায়। মিনের কাছে কনফেস করার জন্য মিন তাকে বলতে শুরু করে দেয় যে আমি জানি, এই কথা আমার অনেক আগে থেকেই জানা আছে যে মানুষটা আমার জান বাঁচিয়েছে সে তুমি। শ্যাং বলে যে তুমি বুঝছো না, আজ তোমার যে চোখের কন্ডিশন ওটা আমার কারণে। অ্যান্ড মিন এখানে তাকে বলছিল যে না, আমার চোখের কন্ডিশন ওই ইনসিডেন্টের কারণে, তুমি আমার জান বাঁচিয়েছ, যদি তুমি না আসতে তো আজ হয়তো আমি এখানে তোমার সামনে জিন্দা থাকতাম না, আর আমরা দুজনে একে অপরের সাথে এমন হতাম না। অ্যান্ড এখানে শ্যাং নিজেকে এই জিনিসগুলোর জন্য মাফ করতেই পারছিল না, তার খুব খারাপ লাগছিল। ও অন্যদিকে মিনেরও এই কথার এটাই খারাপ লাগছিল যে এখন পর্যন্ত তার মনে হচ্ছিল যে শ্যাং তাকে অ্যাজ আ নর্মাল পার্সনই ট্রিট করছে। বাট ও তাকে কোয়েশ্চেন করা শুরু করে দেয় যে কি তুমি আমার সাথে শুধু এই কারণে ছিলে, আমার অন্ধত্বের কারণে, কারণ তোমার এখানে আমার জন্য খারাপ লাগতো, তোমার এখানে আমাকে সিম্প্যাথি দিতে হতো। আমার তো মনে হতো যে হয়তো এখানে আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু হবে, নিশ্চয়ই কোনো কেমিস্ট্রি বা লাভ, এজন্য তুমি সাথে আছো, কিন্তু আমি কখনো তেমন থাকতে চাইনি যেমন তুমি বর্তমানে আমাকে এখানে ভাবছো। তখন শ্যাং তাকে জানায় যে না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো, এমন কোনো কথা নয়, মানলাম যে এখানে তুমি ব্লাইন্ড, কিন্তু আমি সব সময় তোমাকে অ্যাজ আ নর্মাল পার্সন ট্রিট করেছি। আমি এই বিয়েও এখানে তোমার সাথে এই কারণে করেছি কারণ আমি তোমার জন্য ফিল করি। যদি আমার খারাপ লাগতো, যদি আমার তোমাকে সিম্প্যাথি দেখাতে হতো, তো আমি প্রথম দিনই যখন আমার জানা গেল তো আমি তোমাকে হ্যাঁ বলে দিতাম। বাট এই বিয়ে তোমার এই ডিসেবিলিটির কারণে হয়নি, আমার মর্জির কারণে হয়েছে, আমার মনের কারণে হয়েছে। অ্যান্ড প্লিজ এখানে ওই সমস্ত কথা ভেবো না। মিন বলে যে সেম জিনিস দেখলে আমার পার্সপেক্টিভ কতটা আলাদা আর তোমার কতটা আলাদা, তো তারপর তুমিও এটা ভেবো না যে এখানে তোমার কারণে আমার চোখের জ্যোতি চলে গিয়েছে, তখন আমিও এটা ভাবা বন্ধ করে দেব। অ্যান্ড এখানে শ্যাংয়ের রিয়ালাইজ হয় যে এর কাছে কতটা আন্ডারস্ট্যান্ডিং ওয়াইফ আছে, যার পর এখানে ওনারা ওয়াক করতে করতে বাড়ির দিকে যেতে শুরু করে দেন। এখানে মিন তাকে নিজের ছোটবেলার প্রচুর জিনিস শেয়ার করে, আর সাথে সাথে এখানে শ্যাংও তাকে অনেক কিছু জানায় যে আসলে ছোটবেলায় তার মমা তাকে কতটা পিটিয়েছে। আর এই কথাগুলো তো এখানে অলরেডি মিনের জানা ছিল, কারণ আন্টির সমস্ত কথা নিজের সমস্ত ফ্রেন্ডসকে বলে রেখেছিলেন যোগা ক্লাসে। তখন পর্যন্ত এখানে সে তাকে ওখানেই ওয়েট করার জন্য বলে চলে যায়, ওখানে তার জন্য কিছু পপকর্ন নেওয়ার জন্য। কিন্তু ওটা এখানে শ্যাংয়ের লাইফের অ্যাগেইন সেকেন্ড ওর্স ডিসিশন ছিল, কারণ সেই সময় এখানে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে যায়। তখনই এখানে আরেকবার সে হসপিটালে ছিল, যার পরে এখানে শ্যাং এই সমস্ত জিনিসের ব্যাপারে ডাক্তারের সাথে কথাবার্তা বলছিল। ডাক্তারের সাথে কথা বলার পর তার জানা যায় যে এখানে যদি কেউ নিজের চোখ ডোনেট করার জন্য রেডি থাকে, তখন এখানে তার চোখের জ্যোতি ফেরত আসতে পারে, ও একজন নর্মাল পার্সন বনে যেতে পারে। কিন্তু এই যে কন্ডিশন, ওটা খুব বেশি একটা ক্রুশিয়াল অপারেশন হয়, যাতে ডোনেট করা পার্সনের জান যাওয়ারও পসিবিলিটিস হতে পারে। অ্যান্ড এখনও এখানে সিচুয়েশন এমন এসে গিয়েছিল যেখানে শ্যাং রেডি ছিল তার জন্য কিছুও করার জন্য। সেই সময় এখানে সে নিজের ডিসিশন নেয়। অ্যান্ড আমরা এখানে সিধাওয়ান উইকের পরের
সিন দেখি, যখন এখানে মিন নিজেকে ব্লেম করছিল যে আমি মানি যে এই ডিসিশন তোমার জন্য খুব বেশি ক্রুশিয়াল হবে, কিন্তু না, আমার জন্য ডিসিশন খুব বেশি হ্যাপিনেসের ডিসিশন হয় যেখানে আমি ওটাই করছি যা কি আমি চাই, আর ইসেতেই আমার খুশি আর ব্যাস। তুমি এখানে নিজেকে এই জিনিসগুলো নিয়ে দোষ কখনো দিও না। এসব কিছু পড়ার পর এখানে মিন খুব কাঁদছিল, অ্যান্ড তারপর সুজিকেও এখানে সমস্ত কথা জানা যায়। তারপর আমরা এখানে দেখি মিনকে যে কিনা এখানে নিজের মিউজিকের জিনিসকে আরও আগে নিয়ে যায়, আর এখানে ও ওয়ার্ল্ড ট্যুরও করে, ওটাও শুধু আর শুধু এখানে শ্যাংয়ের পার্সপেক্টিভ থেকে। যদিও ও এখন পর্যন্ত এখানে শ্যাংকে খুব বেশি মিস করছিল, কিন্তু এখানে ও বুঝে গিয়েছিল যে এখন এটাই তার লাইফ আর তার ডেস্টিনি, যাকে এখানে তাকে কন্টিনিউ করতে হবে। ও এখানে শ্যাংকে মনে মনে থ্যাংক ইউ বলছিল তাকে এখানে নিজের চোখ ডোনেট করার জন্য, যার কারণে আজ এখানে ও সমস্ত দুনিয়াকে দেখতে পাচ্ছিল। অ্যান্ড স্যাডলি এটাই হয় এই ড্রামার ট্র্যাজিক এন্ডিং।